কখনো কখনো বিবেক দংশন করে মানুষকে, আর বিবেক যখন দংশন করে তখন মানুষ হয় খারাপ কাজের প্রায়শ্চিত্ত করার পথ খোঁজে, নয়তো এমন কোন মানুষকে খোঁজে যার কাছে সবকিছু স্বীকার করে নিজেকে হালকা করে নেওয়া যায়। এই রাজধানীর যানজট কমানোর জন্য কত পরিকল্পনা আর কত পদক্ষেপিত নেওয়া হলো। কখনো কখনো কোন রাস্তাকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়, কখনো বা কোনো নির্দিষ্ট রাস্তায় রিক্সা ভ্যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কিছুতেই যেন কিছু হয় না। আচ্ছা বলুন তো, দুর্নীতি নিচ থেকে উপরের দিকে ওঠে নাকি উপর থেকে নিচের দিকে নামে? বিবেক, যানজট আর দুর্নীতি, বিক্ষিপ্ত এসব প্রসঙ্গ শুনে নিশ্চয়ই আপনাদের মাথায় এতক্ষণে জট লেগে গেছে। চলুন তাহলে অনুসন্ধান শুরু করা যাক, দেখা যাক জট খোলে কিনা। আপনি যদি রাস্তা থেকে না নিতে পারেন আপনার বেতন থেকে দিতে হবে। আজকে আপনার ইনকাম কত হচ্ছে? স্যার আমরা গরিব মানুষ, আমরা তো সৎভাবে ডিউটি করতে চাই, তো আমাদের তো হাত তো বান্ধা শিকল। সবাই দেখে যে আমরা টাকা নিই, কিন্তু এই টাকাটা কিন্তু আমরা খাইতে পারি না। টাকাই নেই না, কিসের বাদ টাকা নিয়ে সাবান খাই। তালাশে কখনো কখনো আমরা সরাসরি ঘটনায় ঢুকে পড়ি, কখনো কখনো অলিগলি ঘুরে এসে মূল ঘটনার সামনে দাঁড়ায়। এবারের পর্বে আমরা প্রথমে ঘটনায় ঢুকে তারপর অলিগলি ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। উত্তরার জসিমউদ্দিন রোড এসে মিলেছে ঢাকা ময়মনসিংহ সড়কে। এই প্রধান সড়কে রিক্সা ভ্যান প্রবেশ নিষেধ, এজন্য একজন আনসার সদস্য দায়িত্বে আছে। প্রধান সড়ক দিয়েই গেলেন রিক্সা চালক। কিছুক্ষণ পর অন্য এক রিক্সা থেকে সিট খুলে এনে এক পানের দোকানে রাখলেন আনসার সদস্য। রিক্সা চালক তার পেছনে। পানের দোকানদারের সাথে কথা বলছে রিক্সা চালক। কিছুক্ষণ পর ওই আনসার সদস্যকে খুশি করতে পারলেন রিক্সা চালক। পানের দোকানদারও দিয়ে দিলেন রিক্সার সিট। মহাখালী কাঁচাবাজার এলাকার এই গলিতে রিক্সা চলে। রিক্সা নিয়ন্ত্রণে এখানেও একজন আনসার সদস্যকে দেখা যাচ্ছে। নিষেধ, কিন্তু কিছু রিক্সা প্রধান সড়কের উপরে এসে পড়ল। এর পেছনে যে আনসার সদস্যের সায় আছে সেটা বুঝতে বেশি সময় লাগল না। টাকা নিয়ে কলম দিয়ে রিক্সায় চিহ্ন এঁকে দিল আনসার সদস্য। রাজধানীর বিভিন্ন জায়গার একই রকম কিছু ঘটনা দেখুন। টাকা 10 টাকার হিসাব যদি করেন তবে এমন ঘটনাকে খুব সহজেই এড়িয়ে যেতে পারেন, কিন্তু এই রাজধানীতে এমন অসংখ্য ঘটনাকে যদি যোগ করেন তবে কত টাকার হিসাব হয় সেটা একবার গুণে দেখার চেষ্টা করে দেখতে পারেন। এটা একেবারে তৃণমূল পর্যায়ের ঘটনা। এমন ঘটনা ঘটাতে অভ্যস্ত হতে হতে আনসারের অনেক সদস্যর বড় জালিয়াত চক্রে ঢুকে পড়ার প্রমাণ আগে থেকেই আছে তালাশ টিমের কাছে। তালাশের 63তম পর্ব প্রচারিত হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা জালিয়াতি নিয়ে। সেই পর্বে আমরা দেখিয়েছিলাম মকবুল এবং তার চক্রকে। সেই মকবুল চক্র কিভাবে রাতের আধারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকে পরীক্ষার খালি খাতা বের করে নিয়ে তারপর সেই খাতায় প্রশ্নের উত্তর লিখে কিভাবে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করায় সেই প্রক্রিয়া বেরিয়ে এসেছিল অনুসন্ধানে। মকবুল চক্রেরই একজন তালাশ টিমের কাছে ভেতরের সব ঘটনা ফাঁস করে। পরীক্ষার আগে গোডাউন থেকে খাতা বের করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায়, 6 থেকে 7,000 টাকার বিনিময়ে পুনরায় আবার লেখে। রাতের আধারে বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে মকবুল চক্রকে সহযোগিতা করত আনসার সদস্যরা।
2013 সালে করা একটা মামলার এজাহারে খাতা জালিয়াতিতে দায়িত্বরত আনসার সদস্যরা সম্পৃক্ত থাকতে পারে বলে লিখিতভাবে অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর মকবুল চক্রের এক সদস্যের স্বীকারোক্তিতে এমন সম্পৃক্ততার বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। যখন যেখানে ইচ্ছা যায় কাজ করে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে গিয়ে আবার জ্যাকগুলো লাগিয়ে দেয়। সেই অনুসন্ধানে বেরিয়ে আসে মকবুল চক্রের 27 জনের নাম। এর মধ্যে কয়েকজন আনসার সদস্য আছে। এসব ঘটনা দেখে আবার কোনো নির্দিষ্ট পেশা সম্পর্কে ভুল ধারণা পোষণ করবেন না, কারণ প্রচলিত প্রায় সব পেশারই সৃষ্টি হয়েছে মহৎ উদ্দেশ্যে। এবার তাহলে প্রাতিষ্ঠানিক ব্যাপার সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত সরকারি বাহিনী। 1948 সালে তৎকালীন পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী গঠিত হয়। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর স্বাধীনতার যুদ্ধ, দেশের প্রতিটি সংকটময় পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের অবদান বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে গেছে। 9ম শ্রেণী পাশ হলেই আনসার বাহিনীতে যোগ দেওয়ার আবেদন করা যায়। অন্যান্য বাহিনীর মতো আনসারেও প্রথমে শারীরিক যোগ্যতা, তারপর মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। সাধারণত বাহিনীতে 3 ধরনের আনসার সদস্য নেওয়া হয়: ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি বা ভিলেজ ডিফেন্স পার্টি। রাস্তাঘাটের কিছু বাস্তব চিত্র দেখেছেন, আনসারের কিছু সদস্যের একটা বড় জালিয়াত চক্রে ঢুকে পড়ার ঘটনা দেখেছেন, কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাপনের চিত্র কেমন সেটা দেখেননি। এবার আমরা সেই দৃশ্য দেখব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম আনসার ক্যাম্প। স্টেডিয়ামের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের আবাসন ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের পাশের এই কক্ষে। বেতন দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতটুকু কক্ষে এভাবে গাদাগাদি করে থাকে আনসার সদস্যরা। কেউ চৌকিতে বিছানা পেতেছে, কেউ বা মেঝেতে। রাজশাহীর সুজন আহমেদ 2010 সাল থেকে আনসারে আছেন। চাকরির পাশাপাশি পড়াশোনাও চলছে তার। রাজশাহী কলেজে পলিটিক্যাল সায়েন্সে আমি মাস্টার্স করছি। চাকরি বাকরি নাই, চাকরি বাকরি যেখানেই যাই হয়তো টাকার ডোনেশন লাগে কিছু। পারিবারিক অবস্থা খারাপ, এই জন্য এই চাকরিটা করতে হয়। পুলিশ বা অন্যান্য বাহিনীর মতো আমরা তো ডিউটি ঠিকই করি, কিন্তু আমাদের মূল্যায়ন নাই। দিনাজপুরের সেলিম রেজাও প্রায় একই রকম কথা বলছেন। আনসার আসছি মানে জীবন মানে বাঁচতেছে কোনো মতে, কারণ আমাদের যে বেতন দেয় এই বেতনে তো আমাদের পরিবার চলে না। যে চাল আমাদের দেয় এই চাল খাওয়ার উপযোগী না। এত কষ্ট করে আমরা বাঁচি, মনে হয় না যে বাংলাদেশে কোনো বাহিনীর লোক এত কষ্টে আছে বা থাকে। আপনাদের কাছে কি মনে হয় শুধুই জীবন যাপনের কষ্টের কারণে কিছু আনসার সদস্য 5-10 টাকার হিসাব মেলাতে বসে? সুজন আর সেলিম না হয় এসব অভাব অভিযোগের কথা নিজেদের চেহারা দেখিয়ে বলার সাহস করেছে, কিন্তু এই বাহিনীরই কিছু সদস্যের কাছে এমন কিছু তথ্য আছে যা নিজেদের চেহারা দেখিয়ে বললে বড় বিপদ ডেকে নিয়ে আসবে, আর না বললে বুকের ভেতরে চেপে বসা পাথরের ওজন বাড়তেই থাকবে। এটাই বিবেকের দংশন। অগণিত দর্শক তাদের মতামত এবং বিভিন্ন তথ্য দিতে নিয়মিত চিঠি লেখেন তালাশ টিমের কাছে। অনেক চিঠির মধ্যে কিছু কিছু চিঠি আবার আলাদাভাবে নজর কাড়ে। এবার সেই আলাদাভাবে নজর কাড়া একটা চিঠির কিছু অংশ শুনুন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য, পদবি সাধারণ আনসার। আমি আপনাদের তালাশ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শকও। আমি বর্তমানে ডিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত আছি। আমাদের কাজ হল ভিআইপি রোডে যেন ভ্যান রিক্সা প্রবেশ না করতে পারে, কিন্তু ঘটনা তার বিপরীত। প্রতিটা জায়গায় দেখবেন ভ্যান রিক্সা ছেড়ে দেওয়া হয়, আর তার বিনিময়ে নেওয়া হচ্ছে 5-10 টাকা। আমাদের এই টাকা নেওয়াটা সবাই দেখে, কিন্তু আমরা এই টাকা যে কি করি সেটা কেউ জানে না। এই চিঠি তাহলে কিছু আনসার সদস্যের রাস্তার কর্মকাণ্ডের পেছনে আরো ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। টাকাগুলো কি তাহলে আরো উপরের কারো পকেটকে হৃষ্টপুষ্ট করছে? 4 মিনিট পর আসছি। বিরতির আগেই বলেছিলাম
5 টাকা 10 টাকার হিসাব করলে এমন ঘটনাকে খুব সহজেই এড়িয়ে যেতে পারেন। এবার তাহলে দেখুন আপনার আশেপাশেই এমন ঘটনা ঘটছে কিনা। প্রধান সড়কে যেন রিকশা ভ্যান ঢুকতে না পারে সেজন্য এখানে একজন আনসার সদস্য নিয়োজিত থাকে। ময়মনসিংহের হাবিবুর ট্রাফিক আনসার 100 গ্রুপের একজন। প্রায়ই এখানে দায়িত্ব পড়ে তার। চাকরি করে যে টাকা পান তাতেই সন্তুষ্ট তিনি। 8,754 টাকা বেতন পাই। এটা দিয়ে হয় আপনাদের? একটা কর্মস্থলে যেহেতু আছি, কাটিয়ে মানে যেমনি হোক আল্লাহ পাক যেমনি রিজক লিখছে। হাবিবুরের সাথে কথা বলার 1 ঘন্টা আগের দৃশ্য দেখুন এবার। যে রিকশা থেকে একবার টাকা নেওয়া হয়ে গেছে সেই রিকশা থেকে দ্বিতীয়বার নেওয়া হয় না। যারা যারা এখনো বাকি তাদের হিসেবটা বুঝে নিয়ে পকেটে রাখছেন হাবিবুর। পকেট ভরে গেলে টাকা রাখা হয় পাশের পানের দোকানে। এবার রিক্সা টাকা দেন টাকা নেন না? না, টাকা নেই, রিক্সা টাকা দেবেন না। কত টাকা দিছে আপনার এখন? আমাকে তো ভাই টাকা টোকা দেন তোমার কি কোনো লাভ আছে? না না আমার আপনার কোনো আপনি পেশা আমার একবার কয়েকটা দিছি গন্যা দিছি আর কোনো কিছু না। আচ্ছা, সেটা কি আপনার কাছে রেখে দিয়েছেন? না না আমার কাছে ঠিক, কার কাছে? এই তো যে এই যে গন্যা আবার নিয়ে গেছে। কত টাকা দিচ্ছেন এই পর্যন্ত আজকে? কি ভাই আপনার কাছে টাকা দিছে না? আমার 300 টাকা দিয়েছে, আমি গন্যা দিছি বাসে এতটুকু। 300 টাকা দিছে? জি 300 টাকা দিছেন। উঠছে কত? আছে না, ওই 10 টাকা 5 টাকা দেয়। রোড ডিভাইডারে বসে আছেন একজন আনসার সদস্য। সাইনবোর্ডে লেখা আছে রিকশা প্রবেশ নিষেধ। দূর থেকে নজর রেখেছে তালাশের ক্যামেরা। একজন ভ্যান চালক এলো তার কাছে। লেনদেন শেষ। তারপর ভ্যানটির যাওয়ার পথ সুগম হল। টাকায় নিয়ম ভাঙার একমাত্র উপায় এখানে। তারপর তালাশের ক্যামেরা সরাসরি গেল তার কাছে। কত টাকা কামালেন আজকে? কই টাকা কামাই, নিজের টাকা। তো খুচরা টাকা? হ্যাঁ, যে আপনি যে টাকা নিচ্ছেন, কই আমি কোন রিক্সাওয়ালার থেকে টাকা নেই না। ভ্যান গাড়ি থেকে নিচ্ছেন? মুরগির ভ্যান গেল সেটা থেকে নেন নাই? কখন? এই যে একটু আগে। না, নেই তো, অনেক জায়গা থেকে নেয়। এই যে রাস্তা যাইতে গেলে 5-10 টাকা নিয়ে আবার ছেড়ে দেয়। টাকা নিয়ে চা পান খাই। কত টাকা উঠে? টাকা কোনো ওর কোনো আছে নাকি আমি কত টাকা উঠাই? এবার টাকার পরিমাণ হিসাব করার চেষ্টা করা যাক। কেন রিকশা ভ্যান বা সিএনজি অটো রিকশা চালকদের কাছ থেকে টাকা নিতে হয় আনসার সদস্যদের সে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা যাক। আর টাকাগুলো কোন পকেট থেকে কোন পকেটে যায় সে প্রশ্নও নিশ্চয় আছে আপনাদের মাথায়। যেখানে সেখানে গাড়ি পার্কিং ঠেকাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে আনসার সদস্যরা। এখানে তাদের সংখ্যা 3। সিএনজি অটোরিকশা রাখা নিষেধ। আনসার সদস্যদের সামনেই সিএনজি অটোরিকশা রাখা। একজন চালক যাত্রী পেল। এখানে সিএনজি অটোরিকশা রাখলে দ্রুত যাত্রী পাওয়া যায়। এতে চালকের লাভ আছে, তবে আনসার সদস্যকে খুশি করতে হবে। 10 টাকা দিয়ে গেছে, মানে এখানে লোক উঠালে 10 টাকা দিতে হবে। তালাশের ক্যামেরা দূর থেকে নজর রাখলো এসব ঘটনার দিকে। তারপর কথা হলো। ভুল স্বীকার করলাম, আমার ক্ষমা করবেন এইবারের মধ্যে। আর কোনোদিন যদি হয় তারপর আমার কথা বলবো। তারপর আসল ঘটনা বললেন মশিউর। 7,500 টাকা বেতন পাই, ওটা খেলে 1 টাকাও বাড়ি যায় না। এটা 10, 20, 50, 100 টাকা পাই, এটা দিয়ে চলি। জসীমউদ্দিনের সপ্তাহে বিল কত? 800 টাকা না সপ্তাহ। এই আগে কোন গ্রুপে ছিলেন? আগে 21 গ্রুপে ছিল। ওখানে ওই এমন ওই যা 10, 20, 50 ওই কারণ বাজারে আমার স্যারের সাথে একটু কথার গন্ডগোল হয়েছে, আমাকে বদলি করে। গন্ডগোল বলতে কি, ওই বিট দেওয়ার কম বেশিতে আমার সাথে গন্ডগোল হয়েছে। আমি বলছি ওই জন্য আমি নিজে বদলি হয়ে আসছি স্যারের। বদলি হইতে কি টাকা দিতে হয়? ওই চা নাস্তা খাওয়া লাগে না, এই চা নাস্তা খাওয়া 1,500 টাকার মতো। এর মধ্যে ট্রাফিক আনসার 100 গ্রুপের বিশেষ একটা খাতা আসলো তালাশ টিমের কাছে।
সেখানে দেখা যাচ্ছে সাধারণ আনসার সদস্যরা রিকশা, ভ্যান বা সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে যে টাকা তোলে তা উপরের দিকে যায়। খাতার তালিকায় দেখা যাচ্ছে